বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার এবং সকল বাংলাবাসীকে স্বাগত আমার বাংলা নিউজগ্রাফ চ্যানেলে। আমি দীপান্বিতা এবং আজকে আবারও কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করি আসি এবং আপনারাও আপনাদের মতামত এবং কমেন্টস দেন, সেগুলো পড়ি, ভালো লাগে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, মানে দুই বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দক্ষ যুদ্ধ লেগেছে। আমরা জানি 4 তারিখের পর সরকার বদল হওয়ার পর এবং তৃণমূল কংগ্রেসের পতনের পর এই দুই ব্যানার্জির মধ্যে একটা দক্ষ যুদ্ধ লেগেছিল, চাপা দক্ষ যুদ্ধ। কিছু কিছু সময় প্রকাশ্যে আসতো, কিছু কিছু সময় আসতো না, এবং সেই দক্ষ যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ভাইপো বলা হয়, যাকে কয়লা চোর বলা হয়, যাকে বালি চোর বলা হয়, যার মাথার ওপরে একাধিক দুর্নীতির অভিযোগ আছে, তাকে ঘিরেই মেন সমস্যা। সম্প্রতি 21শে জুলাই গেল এবং 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু এই দুই বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দক্ষ যুদ্ধটা চলছে, চাপা যুদ্ধ, সেই চাপা যুদ্ধ একদম প্রকাশ্যে চলে এলো। মঞ্চে দাঁড়িয়ে রীতিমতন দেখা গেল যে দুই বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা চলে যাওয়ার পর, মানে তার এখন যদি রাজনৈতিক যদি কোনো পরিচয় বলেন, সেভাবে কোনো রাজনৈতিক পরিচয় নেই একজন রাজনৈতিক কর্মী ছাড়া, বা হয়তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছাড়া। কারণ তিনি এখন না কোনো এমপি, না কোনো এমএলএ, না মুখ্যমন্ত্রী, না কোনো কাউন্সিলর, না কোনো কিছু, মানে তার কোনো পোর্টফোলিও নেই। তো তারপরেও তিনি তৃণমূল কংগ্রেসের যেহেতু জন্ম দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী, সেহেতু ওনাকেই সবাই নেত্রী মানেন, এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস। তাই তার সেই ঔদ্ধত্য, তার সেই অডারসিটি, তার সেই অহংকার সব কিছু চলে যাওয়ার পরও কিন্তু সেগুলো ঠিক ঠিক জায়গায় এখনো বিরাজমান। এবং গতকাল আমরা মঞ্চে যেটা দেখলাম, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন দক্ষ, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আইনজীবী, সব থেকে বড় কথা রাজনীতিবিদ এবং পেশায় আইনজীবী এবং সব বরিষ্ঠ, এইরকম একজন পোর্টফোলিও হোল্ড করা একজন প্রথম সারির নেতা বলুন, এমপি বলুন বা আইনজীবী বলুন, তাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে অপমান করলেন, তো সেই দক্ষ যুদ্ধটা কিন্তু যেটা চাপা চাপা ছিল সেটা প্রকাশ্যে চলে এলো। আমরা আগে দেখে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে ভাষণের পর অপমান করলেন, এবং 21শে জুলাইয়ের মঞ্চে, যেখানে সমস্ত মিডিয়া, সমস্ত দলের কর্মী সমর্থক, এখনো যে অবশিষ্ট অল্প সংখ্যক কিছু অবশিষ্ট আছে তৃণমূলের, সেখানে তারা উপস্থিত, মঞ্চে আরও কিছু কর্মী উপস্থিত, আরও 2-1জন এমএলএ উপস্থিত, তাদের সামনে রীতিমতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধমক দিলেন। মানে ঠিক বাচ্চাদের যেমন ধমক দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো সবাইকে ধমকে চমকে দল চালান, তা তার ধমকানিটা এখনো পর্যন্ত কমেনি, এবং পাশে অভিষেককে নিয়ে কল্যাণ ব্যানার্জিকে রীতিমতন ধমকালেন, চমকালেন। আগে ভিডিওটা আপনারা দেখে নিন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দেখে যারে বালিশ ছাড়া। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে, আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতাদিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি।
আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতাদিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখলেন। বিষয় হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মানে ভাইপোকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন এবং সরাসরি আজকে তৃণমূল কংগ্রেসের যা পরিণতি তার জন্য অভিষেক দায়ী। এটা একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা নয়, যারা যারা ছেড়ে চলে গেছে, যাদেরকে গদ্দার বলা হচ্ছে, যারা ঋতব্রত শিবিরে গেছে, তাদের চলে যাওয়ার একটাই মূল কারণ, প্রধান এবং মূল কারণ, সেটা হচ্ছে ভাইপো, কয়লা ভাইপো বা গরু ভাইপো বলে যাকে সম্বর্ধনা করা হয় বা যাকে বাংলায় বলা হয়, অভিযোগ করা হয়। তা সেই অভিষেকের বিরুদ্ধেই সবার অভিযোগ, এবং এই অভিযোগ কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে তুলেছেন। কালকেও যেভাবে দেখা গেল তাকে অপমান করা হলো, আপনারা ভিডিওটা দেখেছেন, এবং তিনি আজকেও সাংবাদিকদের বলেছেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এখনো পর্যন্ত তার সেই অহংকার, তার সেই ঔদ্ধত্য, তার সেই অডারসিটি থেকে তিনি না বেরোতে পেরে পাশে ভাইপোকে নিয়ে শুধু ভাইপো কেন্দ্রিক রাজনীতি করবে বলে যেভাবে তাদের নেতাকর্মীদের সরাসরি অপমান করছেন মঞ্চে দাঁড়িয়ে, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বন্ধ না করেন, তাহলে দলের যা পরিণতি হয়েছে এর থেকে, মানে যে খারাপ পরিণতিতে দাঁড়িয়েছে তার থেকে আরো খারাপের দিকে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানেন যে যদি এইভাবে মমতাদি চলতে থাকে তাহলে কারুর পক্ষেই সম্ভব নয় থাকা। মানে সবাই তো চলেই গেছে, 2-4 পিস আছে, মানে ওই কল্যাণদা আছেন, কুণালদা আছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, এদিকে সৌগত রায়, এবং শোভনদেব দা এবং সৌগত দার যা বয়স হয়েছে, এই বয়সে অন্য কোথাও যাওয়াটা উচিত নয়, কারণ এই বয়সে আর কি হবে, প্রচুর রোগ জ্বালা না জ্বালা, তারা অনেকটাই বার্ধক্যের দিকে তারা চলে গেছেন। এখন ওদের অবসরেরই সময়, তাও তারা এখনো বিধায়ক হয়ে বা এখনো তারা রাজনীতি করছেন। যদি মান সম্মান থাকে তাহলে রাজনীতি থেকে অবসর নিয়ে অনেক কামাই করেছেন, যথেষ্ট টাকা পয়সা করে নিয়েছেন, তাদের প্রজন্মও খেতে পারবে। তারা মোটামুটি রাজনীতি থেকে বিরত হয়ে যাওয়াই ভালো, যেটুকুনি সম্মান আছে সেই নিয়ে। কিন্তু যাই হোক, তারা রাজনীতি করছেন। ওই 2-4 পিস আছেন। আর কুণাল ঘোষকে নিয়ে কিছুই বলবো না, কারণ কুণাল ঘোষ বেসিক্যালি নারদের কাজ করেন না কি করেন সেটা কুণাল ঘোষই জানেন, এবং কুণাল ঘোষ তিনিও অনেক বরিষ্ঠ রাজনীতিবিদ, বরিষ্ঠ সাংবাদিক, তিনি আছেন মমতাদির সঙ্গে। এবং কালকে যখন ওই দক্ষ যুদ্ধ চলছে মঞ্চের মধ্যে, সেই সময় কুণাল ঘোষ মধ্যস্থতা করে মেটানোর চেষ্টা করছিলেন, মানে উনি আর কি নারদের কাজটা সবসময় করেন। কালকে ওই 2 বন্দ্যোপাধ্যায়, মানে 2 ব্যানার্জির মধ্যে যে দক্ষ যুদ্ধ চলছে তার মধ্যে তিনি মধ্যস্থতা করতে চেয়েছেন, কিন্তু আলটিমেটলি হয়নি। কল্যাণদা মঞ্চ ছেড়ে নেবে চলে গেছেন রীতিমতন। তো বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবারতান্ত্রিক রাজনীতি এবং অভিষেককে এখনো পর্যন্ত বহিষ্কার না করে যেভাবে যে কজন আর অবশিষ্ট পড়েছে তাদেরকে যেভাবে অপমান করছেন কল্যাণদার মতন মানুষ, তিনি কালকে মঞ্চে দাঁড়িয়ে একজন মহিলাদের অসম্মানই করেছেন। আমি কল্যাণদাকে নিয়েও বলবো, কল্যাণদা আপনি অনেক বরিষ্ঠ, আপনি রচনাদিকে নিয়ে বলেছেন, কারণ রচনা বন্দ্যোপাধ্যায়, ওখানেও আবার বন্দ্যোপাধ্যায়, ওটাও আবার ব্যানার্জি, মানে রচনা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, তো ওখানেও 2 ব্যানার্জি, মানে শুধু ব্যানার্জিতে ভর্তি, ব্যানার্জির মধ্যে মানে লড়াই চলছে এখন। তো সেখানে দাঁড়িয়েও আপনি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেছেন, সায়নী ঘোষকে নিয়ে করেছেন, ঠিক আছে, সেটা আপনাদের দলের ব্যাপার, মানে দুজনেই আপনাদের দলের এমপি, তো আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার, মঞ্চে দাঁড়িয়ে কটাক্ষ করেছেন, ভালো কথা। তো নিজেদের মধ্যে এত লড়াই, এত দ্বন্দ্ব, দলটা পুরো ভেঙে খান, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অডারসিটি, এই ঔদ্ধত্য বাংলার মানুষ সত্যি কি মেনে নেবে না সহ্য করবে? এবং আর একটা বিষয়, ভাইপো অভিষেক নাকি মদন মিত্রকেও মানহানির নোটিশ পাঠিয়েছে। তো যার মান থাকে তারই মানহানি হয়। সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মান আছেন? কারণ যেভাবে তিনি পশ্চিমবাংলার রাজনীতিটাকে
কলুষিত করেছেন, কলঙ্কিত করেছেন, তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে পিসিমণির হাত ধরে যেভাবে তিনি বাংলার মানুষদের সাথে প্রতারণা করেছেন, বাংলার মানুষদেরকে বঞ্চিত করেছেন, বাংলার মানুষদেরকে ঠকিয়েছেন, শিক্ষাক্ষেত্রে যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক সবাইকে পথে নামিয়েছেন, দিয়ে দেননি, বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছেন, এমনকি শহীদ পরিবারেরও টাকা মেরেছেন, সেখানেও কেলেঙ্কারি, সেখানেও কাটমানি, মানে যা যা করেছেন তারপরেও আবার আপনার মান, বাংলার পশ্চিম বাংলার মানটাই তো আপনারা বিক্রি করে দিয়েছেন পিসি আর ভাইপো মিলে। পশ্চিমবাংলার যে গর্ব, পশ্চিমবাংলার যে আব্রু, পশ্চিমবাংলার যে সংস্কৃতি, পশ্চিমবাংলার যে কৃষ্টি, পশ্চিমবাংলার যা অহংকার, সে সমস্তটাই 15 বছরে পিসি আর ভাইপো মিলে ভুলুণ্ঠিত করেছেন। মানুষের মানই রাখতে পারেননি, আপনার আবার মান, তার আবার হানি। তো যাকে আপনার মানহানি করেছেন মদন মিত্র, আপনি তার জন্য তাকে নোটিশ পাঠিয়েছেন। মদনদা যদি এই কথাগুলো 4 তারিখের আগে বলতেন আরো ভালো হতো, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু আবারও বলছি, কোনো মিডিয়া ট্রায়াল হচ্ছে না, কোনো বিরোধী রাজনীতি দল যারা আছে তারা মুখ খুলছে না, সেটা কংগ্রেস হোক, সিপিএম হোক, বা যারা শাসক দল বিজেপি তারাও বলছে না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকাত বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মার্ডারার বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লুটেরা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল বলছে। তারই দলের এমপি, এমএলএ, জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর থেকে শুরু করে একাধিক নেতৃত্ব, সাংগঠনিক নেতৃত্ব, সমস্ত ব্যক্তিত্বরা বলছে, তারাই বলছে যে পিসি আর ভাইপো কি, আর পিসির এই পতনের কারণ ভাইপো। পিসি যদি না শুধরায় তাহলে পিসির কি পরিণতি হবে সেটা আগামী দিন দেখার বিষয়। সুতরাং দর্শক বন্ধুরা, এই যে রাজনৈতিক তৃণমূলের একটা খেলা চলছে, আপনারা বলবেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, একদিকে মদন মিত্রকে নোটিশ পাঠাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে নিজেই একাধিক নোটিশ খেয়ে বসে আছে, হাইকোর্ট থেকে বলেছে যে চোখের জন্য বিদেশে ট্রিটমেন্ট করা যাবে না, এখানে SSKM এ বোর্ড গঠন করে তার ট্রিটমেন্ট হবে, হোক। মানে পালিয়ে যাওয়ার একটা ছক, তো ওনার তো কোনো ছকই পূরণ হচ্ছে না। তো একদিকে যারা পিসি ভাইপোর সার্কাস, অন্যদিকে ঋতব্রত শিবিরের সার্কাস, আবার এদিকে এই তৃণমূলেরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র, ববি হাকিম এবং একাধিক জন, চন্দ্রিমা ভট্টাচার্য, সন্দীপন সাহা, সবাই কিন্তু একটাই কথা বলছে যে এই পশ্চিমবাংলার কলঙ্কের কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকরা, আপনারা নিজেদের কমেন্টস করুন, নিজেদের কমেন্টস দিন, এবং কালকে যেভাবে মঞ্চে দাঁড়িয়ে দিল্লি এবং বিজেপিকে আক্রমণ করেছেন এই ভাইপো, এরপরেও কি বিজেপি একাধিক মামলা থাকা সত্ত্বেও, ইডি সিবিআই তদন্ত করছে ঠিকই, এরপরেও কি বিভিন্নভাবে অভিযুক্ত হওয়ার পরও কি সে ছাড়া পাবে? সেটাই এখন দেখার বিষয়, সেটাই এখন বাংলার মানুষ তাকিয়ে আছে সেই দিকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক অপরাধ, যে অপরাধগুলো সামনে এসছে, অনেক অপরাধ হয়তো ইডি সিবিআই এর কাছে এভিডেন্সও এসে গেছে, সেই সমস্ত কিছু বিচারাধীন, সব কিছু সঠিকভাবে তদন্ত হয়ে সত্যি কি বিচার হবে? সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, অ্যারেস্ট হবে? সেই লক্ষ্যেই বাংলার মানুষ তাকিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টস করবেন, আপনাদের মূল্যবান কমেন্টস দরকার, এবং আপনারা জানাবেন যে পশ্চিমবাংলার রাজনীতি আগামী দিন আপনারা কিভাবে দেখতে চান। আপনারাই সমস্ত কিছু, এই বাংলার মানুষই তৈরি করবে সরকার, এই বাংলার মানুষের জন্য সরকার। আপনারা কমেন্টস করে জানাবেন, বিভিন্ন জায়গায় এই প্রতিবেদন সার্কুলেট করবেন, এবং আপনাদের মূল্যবান বক্তব্য, আপনারা কিভাবে পশ্চিমবাংলাকে দেখতে চান সেগুলো জানাবেন। নমস্কার।